মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে দরকার হলে জীবন দেবে। দেখুন, এখন জীবন দেওয়ার ওনার কোনো দরকার নেই। উনি শুধু মুখ্যমন্ত্রী চেয়ারটা দয়া করে দিয়ে দিন, কারণ ওটাতে আছেন বলেই বাংলায় মানুষ তার ভাষা হারিয়ে ফেলছে। এই জলটা বাদ হয়ে গেলেই তো খেলা শেষ, তৃণমূল শেষ। যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন সেম ভাষায় মোহাম্মদ ইউনূস কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলছেন যে বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে গ্রামামা বাদ যায়, একদম এই ভাষায় বলছে যে ছৌ নাচ দেখবেন। সবসময় তো আর লর্ডস হয় না যে জামা খুলে ওড়াবেন। ওনাকে মনে রাখতে হবে কিছু কিছু জায়গার নাম পশ্চিমবঙ্গ এবং সেখানে শাসন ব্যবস্থা চালান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তখনই জামা খুলে ওড়ানো যায়, সেখানে তার স্বাধীনতা থাকে না। তাই যেরকম তৃণমূল স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ওনাকে বলতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে ইমিডিয়েটলি ব্যান করে দেবো। হঠাৎ ঘুম থেকে উঠে বলেছে সৌরভ তুমি আজকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সৌরভ বলছে হ্যাঁ ঠিক আছে। সৌরভ ভাবলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে আমি হয়তো অন্তত ক্রিকেট ব্যাট তৈরি করবো, ক্রিকেটের গ্লাভস প্যাড এসব বানাবো। বললো না তুমি স্টিল বানাবে। বললো ঠিক আছে আমি স্টিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। যেমন পুতুল নাচের মতো সৌরভকে পাচ্ছে তেমন নাচাচ্ছে। আমার বাড়ির লোক খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আমি পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো, বন্ধুত্ব। এত বাবা বন্ধুত্ব আমার নেই। শুনুন, কেষ্টই তৃণমূল, তৃণমূলই কেষ্ট। যারা এটা বুঝতে পারে না তারা মূর্খ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে দরকার হলে জীবন দেবে। দেখুন, এখন জীবন দেওয়ার ওনার কোনো দরকার নেই। উনি শুধু মুখ্যমন্ত্রী চেয়ারটা দয়া করে দিয়ে দিন, কারণ ওটাতে আছেন বলেই বাংলায় মানুষ তার ভাষা হারিয়ে ফেলছে। স্বাধীনভাবে কেউ কারোর বক্তব্য রাখতে পারছেন না। এত বাঙালি বাঙালি করে লাভ নেই। সামনে বাঙালি অস্মিতা রেখে পেছন দিক দিয়ে আপনি হচ্ছেন অনুপ্রবেশকারীদের ঢোকাবেন, বেআইনি ভোটারদের রেখে তাদের ওপর বেস করে নির্বাচনে জিতবেন, এই জিনিস আমরা কোনো মতেই এবারে বরদাস্ত করব না। এই যে অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, এই সারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ডাইরেক্ট বলেছেন যে সমস্ত বিএলও রয়েছে বুথ লেভেল অফিসার, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভুলে যাবেন না আপনারা কিন্তু প্রথমত রাজ্য সরকারি কর্মচারী। নির্বাচন যখন থেকে ঘোষণা হয় তখন নির্বাচন কমিশনের অধীনে থাকে, তার আগেও সরকারের অধীনেই থাকে রাজ্যটা, তারপরেও সরকারের অধীনে থাকে। সুতরাং কোনো নাম যাতে বাদ না যায় সে বিষয়টা দেখবেন। কি বলবেন? এটা তো সরাসরি হুমকি এবং সংবিধান বিরোধী অ্যাক্ট, ওনার এগেনস্টে এফআইআর করে অ্যাকশন নেওয়া উচিত। সংবিধানে স্পেসিফিক সেকশনে বলা রয়েছে যে এই যখনই ইলেকশন কমিশন কোনো নির্দিষ্ট কাজের কথা বলবে তখন থেকেই তার ইলেকশন প্রসিডিওর অন হয়ে যাবে। ওদের ইলেকশনের কাজে ব্যবহার করেছে ইলেকশন কমিশন। আপনি ইলেকশনের সাবজেক্টের মধ্যে ঢুকে পড়েছেন, কারণ আপনার ওখানে ভয় হচ্ছে না। আপনার ভয় হচ্ছে যেভাবে বিএলওদের সাজিয়ে গুছিয়ে তৈরি করে একের পর এক বেআইনি ভোটারদের নাম নথিভুক্ত করেছেন, তাদের উপর ভিত্তি করে আপনি নির্বাচন জিতবেন ঠিক করেছিলেন, সেটা এখন লাটে উঠেছে। আপনি দেখবেন লাস্ট লোকসভা নির্বাচনে আমরা প্রায় 90টা সিটে জিতেছি, 91টা সিটে ভারতীয় জনতা পার্টি। আর এমন প্রায় 90টা সিট আছে, 80 থেকে 90টা সিট, যেটা আমরা 1 থেকে 12,000 ভোটের মধ্যে হেরেছি। এই 1 থেকে 12,000 ভোটটা তো জল। এই জলটা বাদ হয়ে গেলেই তো খেলা শেষ। ধরুন 4-5টা প্রসেস আছে। প্রথম হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী, দ্বিতীয় হচ্ছে রোহিঙ্গা, তৃতীয় হচ্ছে মৃত ব্যক্তিদের নাম, চতুর্থ হচ্ছে পরিযায়ী শ্রমিক, পঞ্চম হচ্ছে একই লোকের 5 জায়গায় নাম। এই সমস্ত নাম বাদ গেলে প্রায় 1.5 কোটি নাম বাদ চলে গেলেই তৃণমূল শেষ। আমি একটা কথা বলবো আপনাকে, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউর প্রসিডিওর চলছে, বিহারে যে এত সমস্ত নাম বাদ গেল, সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন যতই একটা স্ট্যাচুটারি বডি হোক, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটাই হচ্ছে, তারা রীতিমতো ইলেকশন কমিশনকে বলছেন যে এমনভাবে ইলেকশন কমিশনের কাজ হওয়া উচিত যেখানে অধিক মানুষ ভোটার তৈরি হবে, ভোটার বাদ যাবে না। কি বলবেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ? এটা আমি 100% সুপ্রিম কোর্টের সাথে একমত, কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও এটা বলেননি তো যে অনুপ্রবেশকারীদের লিগ্যালাইজড করে দিতে হবে, মানে অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে নিবন্ধীকরণ করতে হবে। ইলেকশন কমিশনকে এরকম কোনো ডিরেকশন দেয়নি তো। আর মানুষ তো চায় বেশি সংখ্যক মানুষকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে, কিন্তু তারা দেশের মানুষ হবেন। তারা অনুপ্রবেশকারী হলে তো মুশকিল। যারা বাবা কাকা কারোর ভোটার লিস্টে নাম নেই, হঠাৎ করে দেখা গেল তারা 2 বছর আগে ভোটার লিস্টে সপরিবারে নাম তুলে নিয়েছেন, তখন তো লোকের সন্দেহ হবেই যে তারা কোত্থেকে এলেন। তারা যদি ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য এলাকা ছেড়ে চলে আসেন, তাহলে তারা সিএতে অ্যাপ্লাই করবেন, সিএ তাদের অনুমোদন দিয়ে দেবে। প্রায় 30%-এর কাছাকাছি ভোট বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ করেছে। এরিয়া ধরে ধরে আমরা দেখাতে পারবো, চমকানোর মতো তথ্য। আপনি নিউ টাউনে ভাবুন, 50%-এর কাছাকাছি ভোট ইনক্রিজ করেছে রাজারহাট নিউ টাউনে।
বাগজোলা খালের দুদিকে বসিয়ে দিয়েছে রোহিঙ্গা বস্তি। হ্যাঁ, নিকো পার্কের পিছনে বসিয়ে দিয়েছে। তারপরে আপনি চলে যাবেন নিকো পার্কের কাছে, বসিয়ে দিয়েছে বস্তি। সিটি সেন্টার 2 এর পেছনে বসিয়ে দিয়েছে বস্তি। বাইরে যেতে হবে না, কলকাতায় ঘুরে আসুন। বাড়িতে সকালবেলা একটা লোক দুধ দিতে এসছে, জিজ্ঞেস করছি নতুন মুখ দেখে কি বাবা আপনি দুধ দিচ্ছেন? বললো হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি, কিছু করে তো খেতে হবে। ক বছর আগে এসছেন? 2 বছর আগে। ভাবুন, বাঙালি অস্মিতা। যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, সেম ভাষায় মোহাম্মদ ইউনুস কথা বলছেন সারা পৃথিবী জুড়ে বাঙালি ঐক্য তৈরি করো। তাহলে আপনি বলছেন ভারত থেকে আপনারা আলাদা হয়ে যেতে চান। আপনার যে ভাষা বাঙালি ঐক্য, তিনিও বলছেন বাঙালি ঐক্য। বাংলাদেশে হয়েছিল ভাষা আন্দোলন, সে ভেসে গেছে, আপনারা এখন সেই ভাষা আন্দোলন শুরু করে দিয়েছেন। আপনারা সবসময় কর্মসংস্থান নিয়ে কথা বলছেন, কর্মসংস্থানের যে হ্রাস বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যে হচ্ছে সেখান থেকে লগ্নি কতটা হচ্ছে সেই প্রশ্ন আপনারা তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই উত্তর আপনাদেরকে কেন দেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একদম বলছেন যে বেকারত্ব আগের থেকে কমেছে, একদম সংখ্যা ধরে পরিসংখ্যান বলে দিচ্ছেন। চিরকাল বাচ্চা ছেলেটিকে কেউ উত্তর দিল না। সে সাহস করে জিজ্ঞেস করেছিল রাজা তোর কাপড় কোথায়। কোনোদিন কোনো রাজা উত্তর দিয়েছে? সব রাজার তো এসব মানসিকতা থাকে না, সেই সৎসাহস থাকে না উত্তর দেওয়ার, তাই স্বাভাবিকভাবে উত্তর আসেনি। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 7,000 কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ডেটা বলছে। রেসপন্সিবিলিটি কার? আপনি আজকে একটা ওই তৈরি করেছেন সিলিকন ভ্যালি, তাতে সিলিকনও নেই, ভ্যালিও নেই, সেখানে গরু চড়ে বেড়াচ্ছে। তো ফলে আপনি যদি কর্মসংস্থানের জায়গা না দিতে পারেন, আপনি বলছেন সমস্ত লোককে ফিরিয়ে নিয়ে চলে এসো, পরিযায়ী শ্রমিকদের। এখন জ্বালা হয়েছে কেন জানেন? কেন জ্বালা হয়েছে? এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নামে এরা কি করেছিল? আইডেন্টিটি কার্ড তৈরি করে ফেলেছিল। সেই সমস্ত আইডেন্টিটি কার্ডের উপর ভিত্তি করে এরা নির্বাচন করতো। সে কার্ড এখন বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রাজ্যে ধরছে, সে সমস্ত ভোটার আর ভোট দিতে পারবে না। তাই জন্য এখন জ্বালা হয়েছে, লাফাচ্ছে তিরিং বিড়িং করে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলছেন যে বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে। একদম এই ভাষায় তিনি বলছেন যে ছৌ নাচ দেখবেন, একদম ধামসা মদন। দেখুন, ভারতবর্ষে দামামা বাজানোর চেষ্টা তো এর আগে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরাও করেছে। তাদের কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন তো। ফলে আপনি যদি ভারতীয় সংবিধান, ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় গণতন্ত্র এবং ভারতীয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে দামামা বাজান, তাহলে দামামার উল্টো সুর বাজানোর জন্য যা যা ব্যবস্থা আছে আইন মাফিক তাই হবে, তাই ফেস করতে হবে, সেটা দেশদ্রোহিতা সামিল হবে। আপনারা কি কিছু মানে রিজার্ভেশন করবেন, রিভোল্ট করবেন? আমরা করার কে? অ্যাডমিনিস্ট্রেশন করবে, করা উচিত। আমরা তো মানুষকে দেখাতে চাইছি যে কিভাবে বেআইনি ভোটারের উপর উনি নির্বাচনে যেতেন। আপনারা দেখুন, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, বাঙালি অস্মিতার কথা বলছেন, ঠিক তখনই সৌরভ গাঙ্গুলি একদম ভিন রাজ্যে বাঙালি হেনস্থার নিন্দায় সৌরভ গাঙ্গুলি বলছেন যে এ ধরনের ঘটনা শুধু বাঙালি সংস্কৃতি এবং ভাষার ওপরেই আঘাত নয়, একটা বৃহত্তর সামাজিক এবং জাতিগত হেনস্থা। উনি আরো বলছেন যে বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে অবমাননাকর আচরণ মেনে নেওয়া সম্ভব না। কি বলবেন? দেখুন, সৌরভ গাঙ্গুলির আমি ফ্যান আছি। সৌরভ গাঙ্গুলির খেলাধুলো আমি খুবই পছন্দ করি, বিভিন্ন ধরনের খেলাধুলো। কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে সবসময় তো আর লর্ডস হয় না যে জামা খুলে ওড়াবেন। ওনাকে মনে রাখতে হবে কিছু কিছু জায়গার নাম পশ্চিমবঙ্গ এবং সেখানে শাসন ব্যবস্থা চালান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তখনই জামা খুলে ওড়ানো যায়, সেখানে তার স্বাধীনতা থাকে না। তাই যেরকম তৃণমূল স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ওনাকে বলতে হচ্ছে, নাহলে ওনার সমস্ত ব্যবসাপাতি বন্ধ করে দেবে। ওনার কি দোষ? ও ভালো প্লেয়ার, তাদেরও এইসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। সিপিএম এর সময় ছিল মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এখন শুরু হয়েছে সৌরভ আপনি কিন্তু কিছু বলবেন না। মহুয়া মৈত্রের কথা অনুযায়ী কেউ ভারতবর্ষে থাকতেই চায় না, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভারতবর্ষের থেকে ভালো, যে দেশে থাকবেন সে দেশের অপমান করেও থাকছেন কেন, এই প্রশ্ন উঠছে। তিনি তো দুবাই নিয়ে খুবই তাকে ভারত নিয়ে বেকার জিজ্ঞেস করছেন, তাকে দুবাই টুবাই নিয়ে জিজ্ঞেস করুন, তিনি ভালো বলতে পারবেন। একসময় দুবাই নিয়েই তো কিসব হয়েছিল, তদন্ত। তো আমার মনে হয় যে দুবাই সংক্রান্ত বিষয় হলে উনি প্রপারলি গাইড করতে পারবেন। ইন্ডিয়াটা ঠিক ওনার ব্যাপারে আসে না। যেমন ধরুন কৃষ্ণনগরে, ওখানে ধরুন মানুষ জলকষ্টে রয়েছে, ওনার কাছে খবর নেই। ওখানে ধরুন রাস্তা তৈরি হয়নি, ওনার কাছে খবর নেই। রাজবাড়ি ভেঙে পড়ছে, হেরিটেজের উন্নয়ন করা দরকার, ওনার কাছে খবর নেই। দুবাইয়ে ধরুন 4টে ফ্লাইট ডিলে করে নামলো, ওনার কাছে খবর আছে। এনআরসির নামে অস্তিত্ব বিপন্ন করার চক্রান্ত রুখছে, রুখবো মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বলেছিলেন তো কাগজ দেখাবেন না,
এখন তো উনি কি দেখাবেন আর কি দেখাবেন না সেটা ঠিক করে উঠতে পারছেন না, কারণ ওনার কাগজই তো আমরা দেখেছিলাম, লোকসভাতে উনি ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে, আবার উনি বলছেন আমি কাগজ দেখাবো না। ফলে ওনার এই দ্বিচারিতা, ডবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট হচ্ছে মানুষের কাছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে বড় বড় চোর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, ডবল ইঞ্জিন এই বিষয়টা তো আগে বুঝতে হবে, তারপর তো চোর ডাকাত এসব নিয়ে উনি উত্তর দেবেন। আগে নিজের ইঞ্জিনে যে সমস্ত চোর বগিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আগে উত্তর দিন, তারপর উনি হচ্ছেন ডবল ইঞ্জিন নিয়ে কথা বলবেন। শঙ্কুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে মানে ভোটার তালিকা সংশোধনী প্রসিডিওর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারের কথা হচ্ছে, তা বিহারে তো কুকুরের নামে ভোটার কার্ড ইস্যু হয়েছে। দেখুন, আমার মনে হয় যে ওখানে কেউ ওদেরই হয়তো কেউ এসব করেছেন, নিশ্চয়ই এফআইআর হয়েছে, তদন্ত হচ্ছে, কিন্তু আমি আশা করেছিলাম বহু বছর আগে কারুর পারিবারিক কুকুরের ডায়ালিসিস হচ্ছিল মানুষের হসপিটাল এসএসকেএমে, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কে তিনি এবং তার বিরুদ্ধে কি লিগ্যাল অ্যাকশন হয়েছে। তবে উনি নিশ্চিন্তে থাকুন, উনি খুব দ্রুত যিনি এই কাণ্ড ঘটিয়েছেন বিহারে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন দেখতে পাবেন। আমরা জানতে পেরেছি সাম্প্রতিককালেই পাহেলগাঁও কাণ্ডের যিনি মূল চক্রী তিনি সহ আরো তার দুটি সাথে ধরা পড়েছেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাত জোর করে ক্ষমা চান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, 26 জনকে গুলি করে 4 জন জঙ্গি কি করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল, এই প্রশ্ন একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলছেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য নিয়ে রিয়্যাক্ট করা এটা আমার ধৃষ্টতায় বাধে, মানে আমার খুব খারাপ লাগে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2011-র আগে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2000 পরে পুরো ওকালতি শুরু করেছেন। 2000 আগে উনি ছিলেন হচ্ছে আইনের পক্ষে উকিল, পরে হয়েছেন উনি অপরাধীদের পক্ষের উকিল, ফলে অপরাধীদের হয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক। একটা দল, রাজনৈতিক দল, তার একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ওপেনলি এইভাবে সন্ত্রাসবাদীদের হয়ে ওকালতি করবেন এবং সেটা দেশের সর্বোচ্চ পঞ্চায়েতে দাঁড়িয়ে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তৃণমূল কংগ্রেসকে ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত, ওদের কার্যকলাপ সন্ত্রাসবাদীদের মতো হয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে কেন সংঘাত বিরতি হয়েছিল, তিনি বলছেন যে সংঘাত বিরতি নিয়ে একদম বলছেন যে এই সময়কালে যেখানে ভারতের 140 কোটি মানুষ উজ্জীবিত হয়েছিল, সবাই চাইছিল পাকিস্তানকে একদম গুড়িয়ে দেওয়া হোক, কিন্তু হঠাৎ করেই দেখি সংঘর্ষ বিরতি। কখনো শুনেছেন 90 রান হওয়ার পরে কেউ খেলবো না বলে শুনেছেন? কারণ উনি চাইছিলেন যে এই রানটা 100, 200, 400-তে পৌঁছোক আর ভারতবর্ষ অর্থনীতিতে আরো পিছিয়ে পড়ুক। ওনার কাছে ম্যাচিওর এক্সপেকটেশন আমরা করি না, ম্যাচিওর অ্যাক্ট। ভারত যতদূর পর্যন্ত প্রতিরোধ করা দরকার করেছে, অ্যাকশন নেওয়ার নিয়েছে, যেখানে থামতে হয় সেটা ভারতবর্ষ জানে এবং করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। দেখিয়েছেন বলেই ভারত আজ অর্থনীতিতে 1 নম্বর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। এটা বোঝবার মতো যোগ্যতা এবং ক্ষমতা যারা বিরোধিতা করছেন তাদের আছে বলে আমি মনে করি না। আমি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ধরেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন আমরা কিছু জানি না যুদ্ধ সম্পর্কে, তখন দেখছি ডোনাল্ড ট্রাম্প একদম মানে ভিন দেশের প্রেসিডেন্ট, তিনি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করছেন, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? কল্যাণদা এসব বলছেন মাননীয় সাধারণ সম্পাদকের সাথে বিরোধিতা আছে বলে। উনি বাইরে এসব কেন বলছেন? দেশের হয়ে বিদেশে গিয়ে যে সমস্ত কথা বলেছেন মাননীয় সাধারণ সম্পাদক, ওনার সাথে ঘরোয়া ঝামেলা মিটিয়ে একটু ওনার কাছে কি জিজ্ঞেস করুন না। এইসবের পজিটিভ বক্তব্য তো সাধারণ সম্পাদক রেখে এসছেন, এখন এসব প্রশ্ন তৃণমূলের তোলার মানে কি? যদি না জানতে পারেন ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলে দেবেন। এই তো যা কথাবার্তা বলছেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব প্রশ্ন করছে। পাহেলগাঁওয়ের পরে ভারত পাক ম্যাচের পক্ষে সওয়াল করছেন সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, সৌরভের উপর চাপ আছে, সৌরভকে তৃণমূল যা বলছে তাই বলতে হচ্ছে। সৌরভ অত্যন্ত ভালো খেলোয়াড়, তাকে পুরো চাপে রেখেছে, বলেছে তোমাকে ব্যবসা করতে দেবো না, তোমার ব্যবসা গুটিয়ে দেবো। দেখছেন না, হঠাৎ ঘুম থেকে উঠে বলেছে সৌরভ তুমি আজকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সৌরভ বলছে হ্যাঁ ঠিক আছে। সৌরভ ভাবলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে আমি তো অন্তত ক্রিকেট ব্যাট ট্যাট তৈরি করবো, ক্রিকেটের গ্লাভস প্যাড এসব বানাবো। বললো না তুমি স্টিল বানাবে। বললো ঠিক আছে আমি স্টিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। যেমন পুতুল নাচের মতো সৌরভকে পারছে তেমন নাচাচ্ছে। কি সিক্রেট আছে আমি এখনো জানতে পারিনি, যে কি কারণে সৌরভের মতো প্লেয়ার, না সৌরভের মতো প্লেয়ার কি এরকম কোনো জানেন না তো, যে সেটিংয়ে তৃণমূলের সাথে নেই তার 4টে করে ভিডিও বেরিয়ে যাচ্ছে, টাকার টাক টাকার টাক। সৌরভেরও কি ভিডিও তুলে রেখেছে হয়তো, বলছে বের করে দেবো, বলো এগুলো। সেজন্য সৌরভ বলছে সে ভালো ছেলে, ভালো প্লেয়ার, আমি তার খেলার ভক্ত,
নিশ্চয়ই কোনো ভিডিও তৃণমূল রেখেছে, বলছে এগুলো বলো না হলে দেখিয়ে দেবো। তাহলে এবার কি বলছেন, পরবর্তী ভিডিও বিতর্কে সৌরভ গাঙ্গুলির নাম আসছে? আবার না, তৃণমূল কথা না শুনলে তৃণমূল ভিডিও ছেড়ে দেবে, সব ভিডিও তৃণমূল, সব ভিডিও বাজ তৃণমূল, ভিডিও বাজ তৃণমূল। না, সাম্প্রতিক কালে যে ভিডিও বিতর্ক চলছে, সেই ভিডিও বিতর্কের পেছনেই আপনি কি শাসক দলকে দায়ী? শুনুন, তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে কিছু ভিডিও তুলে রেখেছি, সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে। সৌরভকেও নিশ্চয়ই বলেছে আপনার ভিডিও তুলেছি, আমি বলছি নেই, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বহু ঘটনায় আমরা দেখেছি তৃণমূলের হয়ে ধরুন ব্যাটিং করছে, ব্যাটিং টাকা টাক টাকা টাক টাকা টাক, তৃণমূল ভিডিও দেখালো, বললো এই দেখুন ভিডিও আছে, আউট, ক্লিন বোল্ড। হচ্ছে তো এসব পৃথিবীতে, আমি বলছি না সৌরভের ক্ষেত্রে আছে, মার্জনা করবেন, সে ভালো প্লেয়ার, সে তাকে ভিডিও দিয়ে কন্ট্রোল করা যাবে না, কিন্তু যা সব বলছে সেসব আমার টেনশনের ব্যাপার। ভাবুন, আমার বাড়ির লোক খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আমি পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো, বন্ধুত্ব, এত বাবা বন্ধুত্ব আমার নেই। আগে ভাই অ্যাকশন, পরে ভাই রিয়াকশন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদিকে মুখ্যমন্ত্রীর 21শে জুলাইয়ের সভা যখন ছিল, সেই সভায় কার্যত একদম মূল স্টেজ অবধি পৌঁছতে পারলেন না বীরভূমের প্রাক্তন বাঘ অনুব্রত মণ্ডল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যখন গেলেন প্রশাসনিক প্রধানদের সঙ্গে দেখা করতে, সেখানে কাজল শেখের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়ে যাবার পরেই দেখা গেল একদম মুখ্যমন্ত্রীর সাথে অত্যাধিক 10 মিনিটের বেশি সময় ধরে বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। কিসের ইঙ্গিত? শুনুন, কেষ্টই তৃণমূল, তৃণমূলই কেষ্ট। যারা এটা বুঝতে পারে না তারা মূর্খ। কেষ্টর বিভিন্ন ফরমেশন হতে পারে, কিন্তু কেষ্টই তৃণমূল, তৃণমূলই কেষ্ট। তাতে পুলিশের যত মামাসি হোক, সেদিনই তো আপনাদের বুঝে যাওয়া উচিত ছিল। অ্যাকশন হয়েছে। রাজীব কুমারের মতো অফিসার, থিঙ্ক রাজীব কুমার, সে প্রকাশ্যে এসে আজ পর্যন্ত বলতে পারেনি যে কেষ্ট আমাকে রাত্রে ফোন করেনি। আপনি তার কষ্টটা ভাবুন, একটা আইআইটিয়ান, তার অবস্থাটা ফিল করুন। তাকে বলছে রাজীব কুমার, শুনুন কেষ্টর বাইট, রাজীব কুমার, যা ডিজিপি অফ বেঙ্গল, কালকে এখানে চাকরি ছেড়ে দিলে ভারতবর্ষের যে কোনো ইন্টেলিজেন্সে যাওয়ার মতো দক্ষতা রাখে। তার কি অবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, সৌরভ গাঙ্গুলির মতো, যা বলছে তাই করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের শরীর কৃষ্ণ মণ্ডল মুখ্যমন্ত্রীর পাশেই থাকছে। হ্যাঁ, সে ভাষা নিয়ে আমি আশা করেছিলাম যে রবীন্দ্রনাথের ছবির সাথে মাইকে একটু কেষ্টর বাণীও শোনানো হবে, কারণ এখন তো বীরভূমে দুটোই ফেমাস না, কেষ্ট আর কেষ্টর বাণী।